স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্ণ হলো আজ। কেমন গেল সরকারের এই ৩ মাস? এ নিয়ে আজকের সম্পাদকীয় অন্তর্বর্তী সরকারের ৩ মাস। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব, এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। রাজধানীতে বিএনপির ব্যাপক শোডাউন, বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীর ঢল। কোনো প্রতিবাদ নয়, ঐক্যের মিছিল, বললেন তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবিলার হুঁশিয়ারি। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার রাষ্ট্র সংস্কার। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত, বললেন আমির। ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ। সংস্কার কমিশন গঠনের মাস পেরোলেও নেই চোখে পড়ার মতো কার্যক্রম। রুটিন বৈঠকে সীমাবদ্ধ। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ছাড়া কোনো সিদ্ধান্ত নয়, বলছেন প্রেস সচিব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলাও বাতিল হবে, জানালেন আইন উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করবে সরকার। কেজিতে 10 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে আলু, ঊর্ধ্বমুখী দেশি পেঁয়াজও। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও স্বস্তি নেই বাজারে। সিন্ডিকেটকে দুষছেন ভোক্তা অধিকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে এম এ আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমেই একদমই সহজ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে 3 মাস গেল অন্তর্বর্তী সরকারের, প্রত্যাশা কেমন ছিল? যদি আজিজ ভাই আপনাকেই যদি বলি, আপনার প্রত্যাশা কেমন ছিল, সেই অনুযায়ী আসলে সরকার কেমন করলো? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রত্যাশা হচ্ছে খেয়ে বেঁচে থাকা। আমার এটা অসুবিধা হচ্ছে, বাজারের লাগামহীন দাম। আমি বলবো যে এই যে বাজার ব্যবস্থাপনাটা নাই, অনুপস্থিত, পণ্যের ঘাটতি নেই। আমার হিসাবে যেটুকু মিনিমাম খাবার দরকার সেটা বাংলাদেশে আছে। ধরেন ভেজিটেবল যেটুকু বাংলাদেশে উৎপাদন হয়, এটা তো আর ইম্পোর্ট করে না। এটা জাস্ট মার্কেটিং ব্যবস্থার কারণে ঢাকা শহরে এসে 3 গুণ দাম হয়। এবং আগে যে এই যে আপনার ধরেন আমার বাড়ি উত্তর অঞ্চলে পাবনা, এখান থেকে যদি জাস্ট আমি উদাহরণস্বরূপ বলছি, ট্রেনের এক্সট্রা 4-5টা বগি লাগাই দেওয়া হয় এবং কৃষককে যদি বলা হয় অমুক জায়গার থেকে ট্রেনের এত মন বা এত কেজি নিলে সে একটা টোকেন। সরকার তো ট্রেন সার্ভিসের উদ্যোগ নিয়েছিল রাজশাহী থেকে, কিন্তু সেটা তো সাড়া মেলেনি। না, সেটা বাড়াবাড়ি আমের জন্য না, এইবার সবজির জন্য করেছে। হ্যাঁ, সবজির জন্য সাড়া মেলে নাই, ওইভাবে প্রচার হয় নাই, জি, মোটিভেট করা হয় নাই, প্রচার হয় নাই। এখন তো উত্তর অঞ্চলে ধরেন একটা ব্রিজ পার দিয়ে, যমুনা ব্রিজ পার দিতে 1 ওয়ের ভাড়া 20,000 টাকা একটা ট্রাকে। বলেন ভেজিটেবল 20,000 টাকার উঠবে না। তো সুতরাং আপনার মার্কেটিং ব্যবস্থাপনাটা দুর্বল। এই কারণে যখন আপনি দেখেন, ভেরি ইন্টারেস্টিং, আমি তো এই কারণ আপনার কি মনে হয় যে মানে একটা গণ অভ্যুত্থানের পরে এবং অর্থনীতির যেই অবস্থা, তাতে এই সরকার চাইলে 3 মাসে যেই সিন্ডিকেট গেল সরকার 15 বছরে ভাঙতে পারে নাই, সেই সিন্ডিকেট এই সরকার 3 মাসে কোনো কিছু করতে পারতো বলে আপনার মনে হয়? না, এটা কঠিন। সিন্ডিকেট এমনভাবে, কারণ এগুলো অলিগার্ক। এরা, আমরা মুক্তিযুদ্ধের সময় বলতাম পাকিস্তানের 22 পরিবার সব শোষণ করে নিল, আর এখন হলো 10টি বিজনেস হাউস। তাদেরকে অনেকটাই বলা যায় একদম মানে বাই ডিসিশন গভর্নমেন্ট তাদেরকে ধনী করেছে, টাকা দিয়েছে। হ্যাঁ, কুইক রেন্টাল, তারপরে ইন্ডিমিনিটি দিয়ে অনেক টাকা দিয়েছে। এবং আপনি জানেন যে পত্রিকায় নিউজ আসছে, এস আলম $1 বিলিয়ন সিঙ্গাপুরে পাচার করছে। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এটার তদন্ত করা যাবে না, কোন জায়গায় ছিল দেশটা। সুতরাং এই যে অলিগার্ক, এই 8টা হাউস যদি এক হয়, তাহলে এই দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে এমন সম্পদের মালিক। যেমন পরিসংখ্যান ব্যুরোর হিসাব, 5% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে আছে, আর নিচের 5% হাতে আছে 0.31%। অর্থাৎ এই যে অলিগার্ক,
এদের সিন্ডিকেট ভাঙা আসলেই দুঃসাধ্য, আসলেই দুঃসাধ্য। এখন এমন জায়গায় পৌঁছায় দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ সরকারও থাকতো তবু ওরা ভাঙতে পারতো না, কারণ ওদেরকে একমন আকাশচুম্বী টাকা, মানে আমার দেশে, কারণ পৃথিবীতে জরিপ আসছে না, পৃথিবীতে ধনী সবচাইতে বেশি ধনী হয় আমাদের দেশে, খুব কুইক এবং সহজভাবে। আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো, আপনি নিশ্চয়ই অন্যান্য প্রসঙ্গ বলবেন। আমি একটু আজাদ মজুমদার আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে মানে সংস্কারের প্রত্যাশা, তারপরে রাজনীতি, তারপরে বৈষম্য, অনেক বিষয় ছিল, কিন্তু একদম সাধারণ মানুষের যেই বিষয়টা ছিল গেল অভ্যুত্থানে, সেটা অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে এই যে মূল্যস্ফীতি, এইটা আসলে অগ্রাধিকারের কোন পর্যায়ে, এবং অন্তর্বর্তী সরকার চাইলে কি এই সিন্ডিকেট ভাঙতে পারত কিনা? ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্য তো অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা মানুষের জীবনের সাথে খুবই সরাসরি সম্পর্কিত, এবং সরকারের যে দৈনন্দিন কার্যক্রম তার মধ্যে এটা প্রায়োরিটি লিস্টে অবশ্যই প্রথম দিকে। কারণ এটার সাথে আমি প্রথমে বলেছি যে মানুষ এফেক্টেড হয় যদি দ্রব্যমূল্য বাড়ে। কিন্তু দ্রব্যমূল্য বাড়ার ক্ষেত্রে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন, দু একটা ক্ষেত্রে আমি ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই। উনি বলেছেন যে সরবরাহের কোনো সংকট নাই, এটা ঠিক না। আজকে যেমন আপনারা সংবাদ দেখাচ্ছেন, আলুর কথা বলেছেন, আমরা দেখেছি যে আলুর কিন্তু বেশ সংকট আছে। কোল্ড স্টোরেজগুলো অলমোস্ট খালি, আলু নেই এই মুহূর্তে। আমরা সরকার থেকে জরুরি ভিত্তিতে আমদানির একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আজকেও 1800 টন আলু বাংলাদেশে এসেছে। আলু সংকটের কারণটা কীরকম, আমি একটু আগে এখানে আসার আগেই কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ওনার সাথে কথা হচ্ছিল আলু নিয়ে। উনি যেটা বলেছেন যে 3 বছর আগে একটা আলুর সংকট হয়েছিল মিন্স যে কৃষক দাম পায়নি। দাম না পাওয়ার ফলে কৃষক বিকল্প ফসলের দিকে ঝুঁকেছে, যে কারণে আলুর যে প্রত্যাশিত মাত্রায় উৎপাদন, সেই উৎপাদনটা কম হওয়ার কারণে বাজারে কিন্তু ঘাটতি আছে। ঘাটতি মেটানোর জন্য সরকার আমদানি করার উদ্যোগ নিয়েছে, আমদানি সুযোগ দিয়েছে, কিন্তু আমদানির ফলেও দাম কমেনি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা গেলো একটা পয়েন্ট। উনি যেটা বলেছেন যে সরবরাহের ঘাটতি নেই, সেটা ঠিক নয়, সরবরাহের ঘাটতি আছে। দ্বিতীয় যেটা বলেছে, আপনি নিজেও বলেছেন যে বিপণনের ক্ষেত্রে অবশ্যই বিপণন ব্যবস্থাটা যদি আরও শক্তিশালী করা যায়, আরও সুন্দর করা যায়, তাহলে কিছু টাকার দামে এটা অবশ্যই প্রভাব পড়বে। ট্রেনের কথা বলেছেন, ট্রেনের ক্ষেত্রে দেখা গেছে যে ট্রেন চালু করা হয়েছে সবজির জন্য, কিন্তু ট্রেন খালি এসেছে। খালি আসার কারণটা কি, অনুসন্ধান করে দেখা গেছে যে কৃষক আসলে ট্রেনে তার সবজি দিতে চায় না। কারণ ট্রাকে করে যদি কৃষক সবজি দেয়, তাহলে ট্রাকটা তার সরাসরি বাড়ির কাছে যায়, আর কৃষককে ট্রেনে পণ্যটা নিয়ে আসতে হয়, সেখানে একটা বাড়তি পরিবহন খরচ তার যোগ হয়, যে কারণে আসলে ট্রেনে করে সবজি আসতে দেখা যায় যে কৃষক এবং ভোক্তা কোনো পর্যায়ে কেউ লাভবান হতে পারে না। এই জিনিসগুলো আমরা দেখছি। এবং এটা ডিমের ক্ষেত্রে যেটা হয়েছে যে একটু আগে আমরা তো আসলে এবছর প্রথমে যে কয়েকটা পণ্যের দাম বেড়ে গিয়েছিল আমাদের, তার মধ্যে সবজি এবং ডিম হচ্ছে সবচেয়ে প্রথম দিকে। তো সবজির ক্ষেত্রে আমি আবারও বলবো যে বন্যাজনিত কারণে সরবরাহে কিছু সমস্যা ছিল। আর সবজির সরবরাহের সমস্যা হলে কিন্তু ডিমের উপর চাপ পড়ে, কারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ আসলে এই সবজি, ডিম এগুলো তাদের খাবারের টেবিলে এগুলোই বেশি থাকে। তো ডিমও কিন্তু আমদানির অন্তর্বর্তী সরকার মানে সিন্ডিকেট নিয়ে আমি আসছি, আই এম কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট। তো সরকার আমদানির সুযোগ দিয়েছে, শুল্ক ছাড় দিয়েছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর চেষ্টা করেছে। আর সিন্ডিকেটের যে কথাটা বলা হয়েছে, ভাই কিন্তু একটা জিনিস বলেছে যে সিন্ডিকেট আসলে না, এই বিষয়ে এই জায়গাটাতে আমি ওনার সাথে মোটামুটি একমত। সিন্ডিকেটের চেয়েও বেশি হচ্ছে অলিগার্কের যে বিষয়টা এসেছে। গুটি কয়েক কোম্পানির হাতে আসলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বাজার, এটা বিশেষ করে আমদানি নির্ভর পণ্য যেগুলো, সেগুলো আসলে গুটি কয়েক কোম্পানির কাছে আটকে গেছে। এই গুটি কয়েক কোম্পানিগুলোর একটা হচ্ছে অ্যাসালম, যারা আমাদের এই যে এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই দেয়। আপনি এবং অ্যাসালম কীভাবে মার্কেট ম্যানিপুলেট করেছে এর আগে আপনি দেখেছেন। এখন তো অ্যাসালম সরাসরি মার্কেটে অনুপস্থিত। তো অ্যাসালমের একটা বড় মার্কেট শেয়ার ছিল, যে মার্কেট শেয়ারটাও কিন্তু এখন অন্য ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবেও 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে, আসলে সরবরাহ চেইনটা ঠিক আছে কিনা এটা জানার জন্য, বোঝার জন্য কোনো জরুরি কোনো পদক্ষেপ নিতে হয় কিনা। কারণ আমাদের সামনেই কিন্তু রমজান বেশি দূরে নেই। রমজানের আগে যে পণ্যের আমদানি, যে পণ্যগুলো বিশেষ করে আমদানি করতে হয়,
ভোজ্য তেল, চিনি, এই আমদানি নির্ভর আমরা এই দেশ এই পণ্যগুলোতে। তো যদি এই পণ্যগুলো কিন্তু এসালমের মার্কেট শেয়ার অনলি মানে প্রায় 25% ছিল। তো তারা যদি এই 25% না আনে, বাকি যে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কাউকে না কাউকে তো এই 25% আনতে হবে। ব্যবসায়ীরাও কিন্তু সরকারকে আশ্বাস দিয়েছেন, তারা শুল্ক ছাড় চেয়েছেন, শুল্কের ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে। সরকার কিন্তু কাজ করছে, সরকারের নানা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার কাজ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা কাজের সুফলও দেখেছেন। এবং কিছু পণ্যের দাম কমে এসেছে, আবার দেখা গেল যে 2-1টা পণ্য আকস্মিকভাবে হয়তো বেড়ে গিয়েছে। আমি বলবো না যে এতে মানুষের কষ্ট হচ্ছে না, মানুষের কষ্টটা সরকার স্বীকার করে, কিন্তু আমি সরকারের দিক থেকে কোনো আন্তরিকতার এবং চেষ্টার ঘাটতি। এই সরকারের একটা বড় অঙ্গীকার হচ্ছে সংস্কার। আপনি বললেন যে কর্পোরেশন বা বড় কোম্পানির হাতে চলে গিয়েছে বাজার ব্যবস্থাপনা। জি, তো সেইটার ক্ষেত্রে আপনারা বাজার ব্যবস্থাপনা নিয়ে কিন্তু অনেকদিন ধরে কথা হচ্ছে, সেইটার ক্ষেত্রে আপনারা কোনো সংস্কারের কথা ভাবছেন কিনা? বাজার ব্যবস্থাপনার তো আসলে অনেকগুলো কর্তৃপক্ষ আছে সরকারের, যেগুলোতে দেখছে ট্যারিফ কমিশন আছেন, তারা নিয়মিত বাজার ব্যবস্থা দেখছেন। টিসিবির মাধ্যমে মার্কেটে সরকার ইন্টারভেন করার চেষ্টা করছে। ইন্টারভেন ইন এ সেন্স যে টিসিবির মাধ্যমে যদি পণ্য সরবরাহ করে যদি গরিব মানুষকে কম দামে দেওয়া যায়, সেটার একটা চেষ্টা আছে। কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে একটা চেষ্টা আছে। ভোক্তা অধিকার কর্তৃপক্ষ আছে, তারা চেষ্টা করছে। সরকারের যে এই সংস্থাগুলো আছে তারা কিন্তু বিভিন্নভাবে মানে তাদের নিজস্ব উপায়ে বা সমন্বিতভাবেও চেষ্টা করছে। একটা জিনিস হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায়িত্ব অনেক। একটা দৈনন্দিন কার্যক্রম তো অবশ্যই একটা বড় অংশ, এর পাশাপাশি রাজনৈতিক একটা অঙ্গীকার আছে, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, সরকারের এটা একটা দায়িত্ব। এবং আমাদের যে সংস্কারগুলো, আমাদের সমাজে যেই ক্ষেত্রগুলোতে আমরা এফেক্টেড হয়েছি, আমাদের যে পূর্ববর্তী সরকার এবং তারও আগের সরকারগুলো যে সিস্টেমটাকে যেভাবে ম্যানিপুলেট করে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, এটাকে যদি আপনি সংস্কার না করেন তাহলে নির্বাচনের যে রাজনৈতিক অঙ্গীকার সেটাকে আসলে বাস্তবায়ন করা সম্ভব না সরকারের পক্ষে। জি, আজিজ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি আজিজ ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনি এই অন্তর্বর্তী সরকারের 3 মাস নিয়ে একটা পর্যবেক্ষণ লিখেছেন একটি পত্রিকায়। সেখানে তার একটা মন্তব্য আমি আপনাকে পড়ে শোনাই, আপনি এর সাথে একমত কিনা। আমরা দুইজনের জন্য এই প্রশ্নটা আর কি, যে অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়ার জন্য যে গঠনমূলক আলোচনা বা সংলাপের প্রয়োজন ছিল তা হয়নি। সরকারকেই এই উদ্যোগ নিতে হতো, কিন্তু যে কোনো কারণেই তারা সেই পথে হাঁটেনি। ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সরকারের। প্রথমে আজিজ ভাই জানতে চাইবো যে সরকারের সাথে আপনি মনে করেন কিনা, যে মাহমুদুর রহমান মান্নার সাথে আপনি একমত কিনা যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি হয়েছে? একটু সামান্য ব্যাখ্যা দিয়ে বলতে হবে। কারণ প্রথম দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন গঠন প্রক্রিয়া নিয়ে আমি বলছি না, আপনার প্রশ্নের ভিতরেই আমি থাকি। প্রথম দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার প্রবণতা দেখা গেছে। যখন রাজনৈতিক দলগুলো মাঠে ঘাটে বলতে শুরু করলো আলোচনা করে না সংস্কার নিয়ে, তখন বসলো। তবে একসাথে, উনি তো আপনার ডেপুটি আর একসাথে আসলে আমাদের পাবনার ভাষায় বলে, আমার কথা আমি কব তো খালি হুনায় লব। অর্থাৎ একই সময় আধা ঘন্টা ধরে কি সংলাপ হবে, এগুলোকে আমি সংলাপ বলি না, এগুলো হচ্ছে জাস্ট আই ওয়াশ। ডাকছে বেরিয়ে গেছে, ডাকছে বেরিয়ে গেছে, চা খাইছে, এটা সংলাপ তো এটা না। এই জন্য দূরত্ব তৈরি হয়েছে। এখন এই জন্য আমি বলছি দূরত্ব তৈরি হয়েছে। অবশ্যই কনফিডেন্সের গ্যাপ তো আছে। যেমন ধরেন অনেক আগেই বড় দল বিএনপি তার মহাসচিব বলেছে বিরাজনীতিকরণ চাই না, -2 চাই না এবং গণতন্ত্র চাই। এটা তো সংশয় থেকেই বলছে। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা একটা আসলে বিপ্লব ঘটে গেছে, কিন্তু আমরা এটাকে বলেছি অভ্যুত্থান করতে গেলে অনেক সীমাবদ্ধতা আছে। যেহেতু অভ্যুত্থান ঘটিয়ে বলা হয়েছে, এখন অনেক সীমাবদ্ধতার ভিতরে পড়েছে। ওত নিয়েছে সংবিধান অনুযায়ী, ওই অনুষ্ঠানে তো আমিও দাওয়াতে ছিলাম। সংবিধানকে আপহোল্ড করার জন্য দায়িত্ব ওত নিয়েছে, এখন সংবিধান সংস্কার করতে চায়। বুঝেন কথা, কন্ট্রাডিকশনটা কোথায়? তো আমার কথা হচ্ছে তারপরেও এদেশে ওনার সাথে একমত যে অনেকগুলো জায়গার সংস্কার ছাড়া এই দেশকে যে ছাত্ররা যে আপনার বলছে বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, সেই দিকে বলছেন যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে
দূরত্ব তৈরি হয়েছে, একটা অবিশ্বাস আছে ভিতরে। অবিশ্বাস আছে, এখনো- সেইটা কেন সরকার এখন- হতে দিবে? মানে না, সেইটা কেন সেটাকে হতে দিবে এই কারণেই, এই যে ছোট ভাই যে বললেন যে আমাদের প্রধান দায়িত্ব একটা নিরপেক্ষ নির্বাচন করা, নির্বাচনে একটা রোড ম্যাপ চায়। রোড ম্যাপ আকপাস হইতে পারে, একটা টাইম লাইন তো অনুমানে, যেমন বলছে 3 মাস পরে রিপোর্ট দেবে সংস্কার কমিশন, তারপরে 3 মাসের ভিতরে হয়তো রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, তারপরে হয়তো নেই আরও 3 মাস নিল, নাহলে আরও 3 মাস হলো। একটা রোড ম্যাপ চায়, এটা দিলে তো সমস্যা হতো না। এই যে দিচ্ছে না, অর্থাৎ প্রথম দিকে যে অনীহা, এইটার সন্দেহ সংশয় এখনো রাজনৈতিক দলগুলোর ভিতরে আছে যে এরা বোধহয় টেনে ইলেকশন দেওয়া ডিলে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা, বিশেষ করে আমি বিএনপির 2-1 নেতার সাথেও কথা হয়েছে, তাদের ধারণা যদি এই অবস্থায় সরকার তো দেশটা যেভাবে এক্সপেকটেশন ওইভাবে তো ম্যানেজ করতে পারছে না, কারণ গ্যাপ, যারা সবাই আন্দোলন করছে, ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু এখন রাজনৈতিক দলের ভিতরে টানাপোড়েন শুরু হয়েছে। এখন এই যে টানাপোড়েন শুরু হয়েছে, ধরেন জামাত বলতেছে যে আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই, বিএনপি বলছে যে আগের সিস্টেমে, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে। এখন সংবিধান সংশোধন করতে গেলেন, এখন ধরেন 2 জায়গায় স্টিক করলো 2 পার্টি, এখন তো আওয়ামী লীগ মাইনাস আওয়ামী লীগ, তো এটাই তো বড় 2 দল। এটার সমাধানটা কিভাবে হবে? আবার নির্বাচন দিলে যে দল ক্ষমতায় আসবে, এই সরকারের সব কিছু কিন্তু ওই পার্লামেন্ট কিন্তু ভেটেড করতে হবে, অনুমোদন করবে ওই পার্লামেন্ট। হ্যাঁ, তো তাহলে যদি রাজনৈতিক দলের সাথে যদি সম্পর্ক দূরত্ব হয়, অবিশ্বাস থাকে, তাহলে কিন্তু এই যে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারতেছে বিভিন্ন সময়, তাই না? এই যে হাসান মাহমুদ কথা বলল, আমি দেখলাম যে সাদ্দাম, ছাত্রলীগের সাদ্দাম কথা বলল, তাদের ভিতরে তো কোনো অনুশোচনা নাই। জি, এই যে আজ ভাই আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো, আমরা একটা ব্রেকে যাব, কিন্তু ব্রেকের পরে আমি যে বিষয়ে আমি আজাদ মজুমদার আপনার কাছে জানতে চাইব, একটা হচ্ছে যে রোডম্যাপ যে 3 মাসেও সরকার দিতে পারলো না, এটাকে আজিজ ভাই অনীহা বলছেন যে আপনারা আসলে দিতে চাচ্ছেন না, এবং সেই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়েছে বলে আপনি মনে করেন কিনা। এর পাশাপাশি আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একটা কমেন্ট আপনাকে শোনাই, তারপরে আমি বিরতির পরে আপনার সেটা মন্তব্য জানতে চাইব। উনি বলছেন যে আমরা নির্বাচনের কথা বললেই আপনারা বলেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে গেছি, আমরাও বলতে পারি আপনারা ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন। 3 মাস হয়ে যাওয়ার পরেও রোডম্যাপ দিতে অনীহা বলেই কি আপনারা রোডম্যাপ দিতে পারছেন না? আরেকটা হচ্ছে যে যেটি অভিযোগ উঠেছে যে আপনারা ক্ষমতা থাকার জন্য পাগল যদি বলে বিএনপি, তাহলে সেটা কেন ভুল হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে রোড ম্যাপ দিতে পারছি না বা দিতে চাচ্ছি না অনীহা, এগুলো ভুল কথা। রোড ম্যাপ কিন্তু একটা দেওয়া হয়েছে, নির্বাচনের তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ আর রোড ম্যাপ অনেকে দুইটাকে এক করে দেখছে, আমি মনে করি না যে দুইটাকে এক করে দেখার সুযোগ আছে। রোড ম্যাপটা একটা দেওয়া হয়েছে যে সংস্কার একটা কমিশন দেবে, সংস্কার কমিশনগুলো কাজ করছে, কাজ করা চলাকালীন সময়ে কাজ কিভাবে করবে, তাদের কর্মপদ্ধতি কি হবে সেটা নির্ধারণ করার আগেও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে। কাজ চলমান আছে, মাত্র 1 মাস হয়েছে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে। এই চলমান কার্যক্রমের অংশ হিসেবেও সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে, এবং তাদেরকে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমি সংস্কার কমিশনের সবগুলো কমিশন, প্রথম 6টা যে কমিশন গঠন করা হয়েছিল সবগুলো কমিশনের প্রধান এবং অন্যান্য সদস্যরা মাত্র কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে বসেছিলেন, সেখানে আমি তাদের কার্যক্রম দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে তাদের খুব বেশি ডেডলাইন মিস করার সম্ভাবনা নেই। তাদের হয়তো 1-2 সপ্তাহ সর্বোচ্চ, যদি তাদেরকে সুপারিশমালা পেশ করার যে সময়সীমাটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের বাস্তবতায় বাংলাদেশে এইটুকুই আমি খুব বেশি ধরতে রাজি নই। তো এখন তারা যদি এই সুপারিশমালাগুলো দেয়, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু আগেও বলেছেন যে এই সুপারিশমালাগুলোর পরে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনা করা হবে এবং একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হবে। আর আমি আসছি, লেট মি কাম ব্যাক টু দি পয়েন্ট। আর নির্বাচনেরও কিন্তু কিছু কার্যক্রম শুরু হয়েছে, এমন না যে একেবারে সরকার বসে আছে। যেমন সার্চ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন আয়োজন করার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচন কমিশন নেই। নির্বাচন কমিশন, সেইখানেও কন্ট্রাডিকশন দেখছেন অনেকে, যে আপনারা একদিকে সার্চ কমিটি করলেন, আবার হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও করলেন। সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার আগে আবার আপনার সার্চ কমিটি করলেন। আমি এটাতে কোনো ধরনের কন্ট্রাডিকশন দেখি না। আমি মনে করি দুইটা কাজ প্যারালালি চলতে পারে।
সংস্কার এবং নির্বাচনের যে কিছু কার্যক্রম, দুইটা কার্যক্রম যদি প্যারালালি না চলে বরঞ্চ বিলম্ব হবে, এবং তখন আপনি আমাকে উল্টো সমালোচনা করবেন এবং এই ধরনের কিছু অভিযোগ করবেন যে আমরা হয়তো ইচ্ছাকৃতভাবে, সরকার হয়তো ইচ্ছাকৃতভাবে এই ডিলেটা করেছে। দুইটা কাজ প্যারালালি চলার এই কারণেই প্রয়োজন যে নির্বাচন কমিশন যদি না থাকে, নির্বাচন কমিশনের কিছু রুটিন দায়িত্ব আছে একটা নির্বাচন আয়োজন করার জন্য, সেই রুটিন দায়িত্বগুলো থমকে যাবে। এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। নির্বাচন কমিশনের অনুপস্থিতিতে এটা একটা কঠিন কাজ, এটা সাচিবিক কোনো কাজ নয়, এটা কমিশনের কাজ। তো সেই জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটি বিদ্যমান আইনে যা বলা হয়েছে ওই আইন অনুযায়ী করা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে, এবং সার্চ কমিটি যে গঠন করা হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল আপত্তি করেনি। কেউ কিন্তু বলেনি যে কেন আপনারা সার্চ কমিটি গঠন করলেন ওই নির্বাচন কমিশনের সংস্কার শেষ হওয়ার আগে। এটি মাত্র দুই একটা মিডিয়া থেকে আমরা দেখছি যে এটা বলছে যে কেন এটা করছেন। আমি মনে করি যে এটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো তাদের নাম দিচ্ছে, নির্বাচন কমিশন হয়ে যাবে। নির্বাচন কমিশন হয়ে গেলে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নির্বাচনের যে রুটিন কিছু কার্যক্রম আছে সেগুলো চলতে থাকবে। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে সেটা নির্ধারণ করার জন্য বা নির্বাচন সংক্রান্ত আরও কিছু যে আইন আছে সেই আইনগুলো হয়তোবা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সমাধান করা হবে। সেই আইনগুলো হয়তো পরিমার্জন প্রয়োজন অনুযায়ী করা হবে। যেটাই করা হোক সবগুলো রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করার চেষ্টা করা হবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই এবং এটা নিয়ে কোনো সন্দেহেরও কোনো অবকাশ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা এই জিনিসটা বেশ কয়েকবার ক্লিয়ার করেছেন। সো আমি এখানে কোনো বৈপরীত্য দেখছি না। আমি মনে করি যে দুইটা কাজ প্যারালালি চলতে পারে এবং চলছে। এটা গেল একটা পয়েন্ট। আর সো আপনি রোড ম্যাপের যে কথাটা বলেছেন, আমি মনে করি যে রোড ম্যাপটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের তারিখটা। সেটাও হয়তোবা অচিরেই পাওয়া যাবে। তারিখ ছাড়া কি রোডম্যাপ হয়? কেন? আপনি যদি রাস্তাটা জানেন, ম্যাপটা যদি আপনি নাও জানেন, আপনি যদি আপনার রাস্তাটা জানেন অন্তত আপনি তো হাঁটা শুরু করতে পারেন। ম্যাপটা আপনি আপনার ডেট দিতে সমস্যা কি? ডেট দিতে সমস্যা হচ্ছে আপনার কোন প্রক্রিয়ায় কিভাবে নির্বাচন হবে সেটা না জেনে আমি একটা ডেট দিয়ে দিলাম, তারপরে ডেট দিয়ে দেওয়ার পর আবার সেই ডেটটা রাখতে পারলাম না, তখন আপনি বলবেন যে এই ডেটটা দেওয়া হয়েছে, সেই ডেটটা কেন রাখা গেল না, ইত্যাদি নানা ধরনের জটিলতার আশঙ্কা থেকেই ডেটটা দেওয়া হচ্ছে না। এমন না যে ডেটটা দেওয়া হবে না। একটা সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মার্চ এপ্রিলের ভেতরে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা হচ্ছে দিক নির্দেশনা না পাওয়া যায় তাহলে ওনারা আন্দোলনে নামবেন। সেই আন্দোলনে কি ওনাদেরকে নামতে হবে নাকি তার আগেই আপনারা একটা ডেট দিতে পারবেন? রাজনীতিটাই একটা আন্দোলন। রাজনৈতিক দল কখনো আন্দোলনের বাইরে থাকতে পারে না। সামাজিক আন্দোলন করতে হয়, জনগণের কাছে যাইতে হয়, তাদের মাঠে থাকতে হয়, জনগণের আস্থা অর্জন করতে হয়। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণে মার্চ এপ্রিল আসতে এখনও 5 মাস আছে। আমি মনে করি যে এর মধ্যেই হয়তো নির্বাচনের একটা তারিখ বা সময়সীমা ঘোষণা করা সম্ভব হবে। সো এটা নিয়ে আমি খুব বেশি আপনার উদ্বেগের কোনো কারণ দেখি না। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন জনাব মির্জা আব্বাসের, আপনারা ক্ষমতায় থাকার জন্য পাগল হয়েছেন যদি উনি বলেন তাহলে কি বলবেন আর কি? এটা উনি একেবারে ভুল বলেছেন, আমি এটার সাথে একমত নই। কারণ হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু এই বিষয়ে এর আগে কথা বলেছেন যে ওনারা সবাই নিজ নিজ প্রফেশনে প্রতিষ্ঠিত। এখন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা তাদের প্রফেশনেই ফিরে যেতে চান। দে আর কমফোর্টেবল উইথ দেয়ার অরিজিনাল প্রফেশন। সো এখানে এমন মনে করার কোনো কারণ নেই যে এনারা ক্ষমতায় দীর্ঘদিন আঁকড়ে থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা এটাও উল্লেখ বলেছেন যে উনি রাজনীতিবিদদের হাতেই রাজনীতির দেশ পরিচালনার ভার তুলে দেবেন। ওনার আর নতুন করে ক্ষমতায় থাকার বা উনি নির্বাচনে অংশ নেবেন বা এরকম কোনো সম্ভাবনা নেই। সো সরকারের দিক থেকে এটা, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার দিক থেকে এটা বারবার ক্লিয়ার করা হয়েছে যে ওনাদের এই ক্ষমতা আঁকড়ে ধরার কোনো প্রয়োজন নেই বা ওনাদের কোনো সেই চাহিদাও নেই, সেই ইচ্ছেও নেই। ওনারা যেটা চাচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান জুলাই আগস্ট এতগুলো রক্ত ঝরেছে, এই গণ অভ্যুত্থানের একটা মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার পাওয়া। কারণ গত যে কয়েকটা নির্বাচন হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পারেনি। শুধু ভোট দিতে পারেনি, মানুষের আসলে গত অনেকগুলো বছর কোনো ধরনের অধিকার ছিল না, কথা বলার কোনো সুযোগ ছিল না। মানুষের মধ্যে অনেক কিছু আছে যে মানুষের মধ্যে জমে আছে, মানুষ কথা বলার সুযোগ পাচ্ছিল না। এখন মানুষের কথা বলার সুযোগ দেওয়া, মানুষকে তার অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা, পাশাপাশি একটা সংস্কার আয়োজন করে, কিছু প্রয়োজনীয় সংস্কার আয়োজন করে একটা যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করা। এটা নিয়ে আমার মনে হয় না রাজনৈতিক দলগুলোরও খুব বেশি
চিন্তিত হওয়ার কোনো কারণ চিন্তিত আছে? হওয়ার কারণ আছে, বা তারা যে খুব বেশি চিন্তিত তেমন চিন্তিত সেটা মনেও করছেন না আপনি। জি, আলমগীর ভাই আপনাকে ধন্যবাদ। আজিজ ভাই আমি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে প্রফেসরের দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন যে এইটা হচ্ছে সবশেষ সুযোগ, এই মানে যেই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এবং একটা রাষ্ট্র মেরামতের সবশেষ সুযোগ, এবং 10টা মানে প্রধান 6টা কমিশন ছাড়া 10টা সংস্কার কমিশন এই সরকার করেছে। কিন্তু সেই সংস্কার কমিশনগুলোর ভিতরে রাজনৈতিক দলগুলোর কি সংস্কার হবে সেটা কিন্তু নাই। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে 1-11 সরকারের সময়ে কিন্তু নির্বাচন কমিশন সহ বেশ কিছু সংস্কার করা হয়েছিল, এবং সেই সংস্কারের পরেও নির্বাচনী ব্যবস্থার সেই সংস্কারের পরেও আমরা দেখেছি যে সেই সংস্কারের ফাঁক গলিয়েই শুধুমাত্র রাজনৈতিক অনিচ্ছার কারণে, সদিচ্ছা না থাকার কারণে 14 এবং 18 মতো নির্বাচন হতে পেরেছে। মানে শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ছাড়া এই ধরনের সংস্কার আদৌ বাস্তবে ফল দিবে বলে আপনি মনে করেন কিনা? প্রথম কথা হচ্ছে, আমি একটু ছোট্ট করে বলে নিই, সার্চ কমিটি যেভাবে সংবিধান অনুযায়ী করা হলো, যদি দেশে গণতন্ত্র মানবিক বাংলাদেশ গড়ে না ওঠে ততদিন পর্যন্ত যে সরকার ক্ষমতায় থাকবে তারই সার্চ কমিটি হবে, অর্থাৎ ইলেকশন কমিটি তারই হবে। কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, হাইকোর্টের একজন বিচারপতি, কম্পিট্রোলার জেনারেল আর হলো পিএসসির চেয়ারম্যান, আর রাষ্ট্রপতি 2 জন বিশিষ্ট নাগরিক দিবে, একজন নারী একজন পুরুষ। এটাও প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে দিবে। অর্থাৎ এটাতে পরিষ্কার হয় যদি ওই সার্চ কমিটি অনুসরণ করা হয় আগের, তাহলে এই দেশে গণতান্ত্রিক চর্চা আগের প্রক্রিয়া থাকলে সবসময়, যদি গণতান্ত্রিক বাংলাদেশ না হয় তাহলে সবসময় সরকারে যে থাকবে ইলেকশন কমিশন তার হবে, এবং সে যদি গণতন্ত্র প্র্যাকটিস না করে তাহলে ওই ইলেকশন কমিশন দিয়ে সবসময় ইলেকশন ম্যানিপুলেট করবে। সুতরাং এই প্রসেসে যাওয়ার ডিলে তো হয়েছেই, সার্চ কমিটি আইন করেই করা উচিত ছিল। অর্থাৎ ওই আইনে আমি মনে করি এটা একটা ত্রুটিপূর্ণ আইন। সার্চ কমিটি মানেই হচ্ছে সরকারের পক্ষে ইলেকশন কমিশন, আমি এভাবে দেখি। দ্বিতীয়টা হচ্ছে যে আমি লিখেছি, এটা তো গোপন করে সমকালে বিশাল করে আমার ছবি দিয়ে চাপা হয়েছে, যে দেখেন আমি বলেছি এতগুলো সংস্কার কমিশন, আরও সংস্কার, এই সংস্কার যতদিন পৃথিবী থাকবে, যতদিন বিজ্ঞান এগোতে থাকবে, ততদিন পর্যন্ত সংস্কার চলবে সমাজের। সুতরাং সংস্কারের শেষ নাই। আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারটা দরকার, সেই সংস্কারটুকু করা দরকার। সেটা হলো নির্বাচন ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থায় যে সংস্কারটা আসছে, ওই সার্চ কমিটিটা যেহেতু করে ফেলছে, ওটা যেহেতু বাস্তবায়ন হয়ে গেছে, এটা আবার নতুন করে আমার মনে হয় পরিবর্তন করার দরকার। রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন মনে করেন? আমি তারপরে আসতেছি। ধরেন একটা নিরপেক্ষ নির্বাচন হলো, রাজনৈতিক দলগুলো যে অবস্থায় আছে, যে এই অবস্থায় নির্বাচনে গেল, কোনো দল ক্ষমতায় গেল, সেই দলেই তো আপনার যদি ধরেন এই এক ব্যক্তি যদি ফুল কমিটি করে, এক ব্যক্তি যদি, অর্থাৎ রাজনৈতিক দলের ভিতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে তো এই সংবিধান কিভাবে হবে সেইভাবেই চলবে, এবং আপনার ক্ষমতায় বসে গেলে তো যার যার মতো ম্যানিপুলেট করতে পারে। সুতরাং কেউ তো বলছে না, সরকার থেকেও বলছে না, হয় তাদের রাজনৈতিক দলগুলো মাইন্ড করতে পারে, আবার রাজনৈতিক দলগুলোও বলতে চায়। যেমন বিএনপি 31 দফা দিছে, সব দিছে, 2 বার প্রধানমন্ত্রী থাকবে না, প্রেসিডেন্ট তো 2 বার আছেই, এছাড়া অম্বুডসম্যান অনেক কিছু দিয়েছে। তো কিন্তু একটা জিনিস কিন্তু মিসিং। ধরেন প্রধানমন্ত্রী হলো একজন, 2 বছর থাকলেন, এরপরে ওই ফ্যামিলির আরেকজন প্রধানমন্ত্রী হলেন, তারপরে আবার ওই ফ্যামিলির আরেকজন 2 বছর হলো, পরিবর্তন তো হলো না। আমি এই জন্যই বলছি রাজনৈতিক দলের ভিতরে তো সংস্কার দরকার। ধরেন আওয়ামী লীগ ছিল, যদি ধরেন আওয়ামী লীগ থাকতো, তাহলে আপনার আওয়ামী লীগের পরে হয় জয় হতো, নাহলে পুতুল হতো, নাহলে রেহানা হতো, নাহলে তাদেরকে বাইরে তো দিত না। দ্বিতীয়ত জামাত ইসলাম এখন একটা মেজর পার্টি। জামাত ইসলামের নেতৃত্ব কিন্তু খুব গণতান্ত্রিক কায়দায় হয়, ওই রোকনরা ভোট দেয়, সবাই ভোট দেয়, কেউ ক্যান্ডিডেট থাকে না, হয়। কিন্তু আমির যখন যে হয়ে যায়, সে কিন্তু আপনার আধ্যাত্মিক নেতা, অর্থাৎ সে নিষ্পাপ একটা ব্যক্তি। এই জন্য জামাতের আমির যা বলবে, ওই জামাত যিনি করবেন
সব তিনি শুনবে। তাহলে গণতন্ত্র কোথায়? গণতন্ত্র কোথায়? তো আজাদ মজুমদার, যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনারা এত সংস্কার কমিশনগুলো এত উদ্যোগ নিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার আপনারা প্রয়োজন কেন মনে করলেন না? ধন্যবাদ। আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটা খেয়াল করেন, উনি কিন্তু এখানে একটা কথা বলেছেন যে সংস্কার শুধু সরকারের দায়িত্ব না, আপনারা যারা ব্যক্তি আছেন আপনারা ব্যক্তিগত জায়গা থেকে সংস্কার আনুন, আপনাদের প্রতিষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানে সংস্কার আনুন। উনি কিন্তু এই কথাটা বলেছেন। রাজনৈতিক দল কিন্তু একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা রাজনৈতিক দলই একটা ইনস্টিটিউশন আমরা মনে করি। তো রাজনৈতিক দল যদি সংস্কার করতে হয় সেটা তো রাজনৈতিক দলকেই করতে হবে, সরকার তো আর কোনো রাজনৈতিক দলের সংস্কার করে দেবে না। সরকারের পক্ষ থেকে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আহ্বানটা থাকতে পারে, সেই আহ্বানটা কিন্তু জানানো হয়েছে। এখন বাকি দায়িত্ব কিন্তু আসলে রাজনৈতিক দলের, ওনাদের দল নিয়ে ওনারা কি করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত, সেটা বাইরে থেকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু আইনি বাধ্যবাধকতা আছে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। আমি মনে করি যে নির্বাচন কমিশন যদি গঠিত হয় এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার যদি হয় তাহলে এই আইনি বাধ্যবাধকতাগুলো পালনে নির্বাচন কমিশন হয়তো রাজনৈতিক দলগুলোকে বলবে, এবং হয়তোবা আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কথা শুনে প্রয়োজনীয় যে পরিবর্তন সংশোধন যেগুলো প্রয়োজন সেটা তারা করবে। এবার একটু অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে যে আপনার মানে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিশেষ করে শিল্পকলায় যে ঘটনা ঘটেছে এবং সেটা আপনারা এই ঘটনার পরে বলেছেন যে এইটা আপনারা কোনোভাবে সহ্য করেন না, মানে সেটি অবস্থান ছিল আর কি। কিন্তু সামগ্রিকভাবে কি মনে হয় কিনা যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং সেটা কেন ঘটছে বলে আপনারা মনে করেন? এটা তো যারা ঘটাচ্ছে তারা আসলে বলতে পারবে তারা কেন ঘটাচ্ছে। আমরা আমাদের দিক থেকে আমরা এটুকু বলতে পারি যে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। আমরা মনে করি যে বাংলাদেশে মুক্ত বুদ্ধির যে চর্চা, এই চর্চাটা অব্যাহত থাকবে। সেটা শুধু শিল্প নয়, সাহিত্য, সাংবাদিকতা, আরও যেসব ক্ষেত্রে মুক্ত বুদ্ধির যে চর্চার সুযোগ আছে সেটা থাকবে, সেটা সবাই সবার মতো করে পালন করবে। এবং এক্ষেত্রে যদি সরকারের কোনো কিছু করণীয় থাকে তাহলে আমি বিশ্বাস করি যে সরকার সেটা করবে। সেই সাথে যদি আমি জানতে চাই, আপনি গণমাধ্যমের কথা বলেছেন, মানে সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন কার্ড, মানে সেইটা বাতিল করা এক ধরনের পরোক্ষভাবে ভুল বার্তা যায় কিনা বা নেতিবাচক বার্তা যায় কিনা, বা এইটা মানে খুব দরকার ছিল কিনা? এটা আসলে তথ্য মন্ত্রণালয় খুব ভালো ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে তারা আসলে কতটা সাংবাদিকতা করেন, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এটার বার্তাটা কি। আমি এর বেশি কিছু বলতে চাই না এই বিষয়ে। জি, আজিজ ভাই আপনার কাছে আসি, মানে এই দুইটা প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে অনেকে বা দেশে টুকটাক কিছু ঘটনা ঘটছে, কিন্তু আবার বাইরের দিকে বিশেষ করে প্রতিবেশী দেশে খুব চড়াও করে দেখানোর চেষ্টা হচ্ছে যে এখানে ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে, তারপরে হচ্ছে সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ হচ্ছে। সব কিছু মিলিয়ে সেটাই কি দেখেন? আজকে বিএনপির যেই কর্মসূচি ছিল সেখান থেকে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেন সফল না হতে পারে, সেই কারণে ফ্যাসিবাদের যেই শক্তি আছে, তাদের যারা দোসর আছে, তারা এখনও সক্রিয়, এখনও ষড়যন্ত্র চলছে। আপনি সেটা মনে করেন কিনা? না, আমি এটা মনে করি ষড়যন্ত্র চলছে। ভারতে তো এক টুকরা গরুর মাংস কারো পকেটে থাকলে সন্দেহ করে মেরে ফেলে। বাংলাদেশে কি এরকম ঘটনা ঘটে? এই পরিবর্তনের পরে আপনার বিবিসি রিপোর্ট করেছে, আল জাজিরা রিপোর্ট করেছে, আমাদের দেশে প্রথম আলো রিপোর্ট করেছে, যতগুলো বাড়িতে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে রাজনৈতিক কারণে, কোনো হিন্দুকে টার্গেট করে তো আক্রমণ করা হয়নি। তা আমার কথা হলো বাংলাদেশি হিন্দু কেন, তারা সব বাংলাদেশি। ভারতে যে মুসলমান বাস করে, আমরা কি বলি? আমরা কখনো বলি যে অমুকরে মারছে, অমুকরে ধরছে, বাবরি মসজিদের মতো ভেঙে ফেলছে? বাংলাদেশে কোনো রিয়াকশন আছে? হয় নাই। আসলে হচ্ছে কি, যেহেতু আমাদের যে পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি ওই দেশে আশ্রয় দিয়ে রেখেছেন, এবং সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে ভারতের সাথে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নাই। আমাদের দেশে আওয়ামী লীগের সাথেও সম্পর্ক ছিল না, কারণ আওয়ামী লীগেরও অনেক নেতা কর্মীদের সাথে একান্তে কথা বলে দেখছি, তারাও এই ভারতের যত আমাদের উপরে চড়াও হওয়া, মানে চড়ে সব চুক্তি টুক্তি করে নিয়ে নেওয়া, এটাকে পছন্দ করে না। এক ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছে এবং সেটা হলো প্রধানমন্ত্রী ওই সময়ের।
সুতরাং তাকে তো দেখেন তারা তো এই ইস্যুটাকে জাতীয় ইস্যু হিসেবে নিয়েছে, যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে নিরাপত্তা দিয়েছে। হ্যাঁ, সুতরাং তারা তো সবসময় এটা ইস্যু তৈরি করে। এই যে ইসকন, আপনি বলেন তো এত লোক আছে, অতগুলো লোক জমা হয়েছে। আমার সেখানে বক্তব্য হচ্ছে যদি আমাদের দেশে যদি আইন শৃঙ্খলা বলে সাফিসিয়েন্ট থাকতো, ওখানে যারা জমায়েত হয়েছে তাদের সবাইকে আটক করে ওর ভিতরে ইসকনের সদস্যদের বের করে দিয়ে বাকিটা চেক করলেই হইতো। আপনি দেখেন এই যে আপনার আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের যে মুখ্য যে বিচার কৌশলী, তিনি তো বলছেন যে তাদের কাছে সাক্ষ্য আছে, যারা গুলি করেছে তারা হিন্দি ভাষায় কথা বলে গুলি করছে, এটা তাদের কাছে ডকুমেন্ট আছে। তো এটার বিচার হতে হবে না? বিচার তো হতে হবে। এখন অ্যাক্রিডিটেশন কার্ডের কথা বললেন, অ্যাক্রিডিটেশন কার্ড দেখেন বাংলা আপনি জানেন, শেষ মিনিট, হ্যাঁ শেষ মিনিট, অ্যাক্রিডিটেশন কার্ড এর ভিতরে কে নাম দিয়েছে আমি জানি না। অ্যাক্রিডিটেশন কার্ড একটা সাংবাদিক হলে অ্যাক্রিডিটেশন কার্ড পেতে পারে। যেমন ধরেন আমার কাছে ওই সরকারের কথা মনে হয় নাই, আমি বাসসে ছিলাম, আমার অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে দিছে। আজ পর্যন্ত আমার অ্যাক্রিডিটেশন কার্ড নেয়নি, আমি নিতেও যাইনি। আমি এমন কি পাপ করছি, এমন কি পাপ করছিলাম? আমি তো তাদের মতো করে টকশোতে এসে কথা বলিনি, এই তো শেষ, আর তো অপরাধ করিনি। আমি সাংবাদিক, আমার অ্যাক্রিডিটেশন কার্ড থাকবে না? কিন্তু ওখানে ধরেন এই যে জয় মামুন, এই যে বৈশাখী টেলিভিশনের আপনার কয়েক সেকেন্ড আছে, এরা আমরা তো নাম জানি কিছু লোক যাদেরকে আপনার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, ইনোসেন্ট, তারা তো কোনো অপরাধ করেনি, তারা তো কোনো টাকা পয়সার মালিকও না, তারা তো ওইভাবে, হ্যাঁ হতে পারে তারা ওই আওয়ামী লীগের সমর্থক, এটা হতে পারে, এটা তো একটা সমর্থক ধরে ধরে বাতিল করা হয়েছে। আমার কথা হলো যে কেউ ক্রাইম করে থাকে, শেষ বাক্য, কেউ আইনের ঊর্ধ্বে না, সবার বিচার হবে। কিন্তু সাংবাদিকের অ্যাক্রিডিটেশন যদি সে প্রফেশনাল সাংবাদিক হয়, তার অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার অধিকার আছে। আজিজ ভাই আপনাকে ধন্যবাদ আজাদ মজুমদার, আপনাকেও। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। দেখা হবে আগামীকাল রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।